দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে তার এক নম্বরটির নাম কিন্তু খাদ্য। এই খাদ্য আমাদের সবাইকে গ্রহণ করতে হয়, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই কিন্তু খাবারের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার কিংবা আমার এই খাদ্যে যদি ভেজাল থাকে তাহলে বিষয়টা কেমন হবে? আর সেই খাদ্য যদি শিশুদের খাদ্যে ভেজাল থাকে তবে একদম একটা শিশুর শুরু থেকেই কিন্তু জীবন হয়ে যেতে পারে বিষময়। আর এ কারণেই আমরা আমাদের আজকের পর্বটি সাজিয়েছি ভেজাল খাদ্যের চক্রের ফাঁদে আজকের শিশু। আর এই আয়োজনে আমরা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি, মেজর ডাক্তার খুরশেদ সামাদ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাতে চাই। জি, ধন্যবাদ। আমরা জানি যে খাদ্যের মধ্যে ভেজাল এটি আমাদের মতো দেশে একটা চিরচারিত বিষয়। এখানে প্রচলিত আছেই যে আমাদের খাদ্যে ভেজাল আছে। ফরমালিন শব্দের সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত, কিন্তু কেউ কেউ বলারও চেষ্টা করেন যে না, খাদ্যে এখন আর আগের মতো সেই ভেজালগুলো থাকে না, যেমন ফলের ক্ষেত্রে থাকে না, মাছের ক্ষেত্রে থাকে না। আসলে কি সেই ভেজালটা এখন আছে আগের মতো, নাকি আসলে উপস্থিতি একদমই নাই? জি, ধন্যবাদ। একটা সুকুমার রায়ের ছড়া মনে পড়ে গেল প্রাসঙ্গিকভাবে। উনি বলছেন, ভেজাল 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 সারা দেশটায়, ভেজাল ছাড়া কোনো কিছু পাবে না চেষ্টায়, ভেজাল ছাড়া কোনো কিছু পাওয়ার আশা মিথ্যে, ভেজাল নামটা খাঁটি শুধু আর সকলেই মিথ্যে। তো ওই প্রাসঙ্গে ধরেই আমি বলতে চাইছি, এর ভেতরে একটা মেসেজ আসলে ছিল। এক এক করে ধরি। আচ্ছা, শিশু কি খাবে? শিশু খাবে ধরা যাক ডিম, মাছ, দুধ, ফল, সাধারণ ভাত মাছ। মাছে চাষের তাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আচ্ছা, আমরা এই টেবিলে একবার বসে অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক কথা বলেছিলাম, তো ওইটা ভবিষ্যতে আরও এটা বলার সুযোগ থাকবে হয়তো। মাছে যে সমস্ত ফিশ ফিড খাওয়ানো হয় সেগুলিকে দ্রুত বর্ধন করবার জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়, এগুলি অনেকগুলি মাছ গরম করে মাছ রান্না করতে যে টেম্পারেচার, সেটা এটা ডিস্ট্রয় হয় না, ওটা থেকে যায়। আবার মাংস আমরা কদিন পরে, কিছুদিন পরে হয়তো কোরবানি পাবো, সেখানে আমরা একটা কথা বলি না, মোটা তাজাকরণ, ওখানে স্টেরয়েড মেশানো হয়। তো স্টেরয়েডও ডিনেচার্ড, ওই টেম্পারেচারে অনেক ক্ষেত্রে হয় না, নষ্ট হয় না, ওটা ওভাবেই যায়। তো ভয়ঙ্কর একটা জিনিস। স্টেরয়েড নিয়ে যদি আমি কথা বলি, আমাদের অনেক দর্শকই মাংস খাওয়া বন্ধ করে দেওয়ার আশঙ্কা আছে, সেই জন্য আমি ডিটেইলে যাচ্ছি না। 3 হলো, আমরা বলেছি যে এই যে মুরগি যেগুলিকে বড় করা হয় ওর ভিতর ক্রোমিয়াম থাকে, এমনকি ডিমের ভেতর ক্রোমিয়াম থাকে। এটাও একটা হেভি মেটাল, এটাও একটা এমন একটা জিনিস, এটা অনেক ক্ষেত্রে ডিনেচার্ড হয় না। ফলকে দ্রুত পাকানোর জন্য, ধরা যাক কলাকে তাকে রংটা না দিলে হয়তো আমরা কাঁচা কলা কিনতে চাইবো না। ফলের রং, আমের রংটা যদি না আসে, কাঁচা থাকে, তাহলে কিনতে চাইবো না। কিন্তু এতে যে কার্বাইড ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে এটাকে পাকানো হয়, এবং ওই যে আমরা ফলটা কেনার সময় টিপে টিপে দেখি না যে পাকা ভাব, একদম শক্ত কলা না বা শক্ত আম না, এটার জন্য কার্বাইডের দরকার হয় বা ওরা মেশায়। এগুলি অনেক ক্ষেত্রে ডিনেচার্ড হয় না। আর যেটা সম্ভবত আপনি বলতে চাইছেন সেটা হচ্ছে প্রিজারভেটিভস। যে মাছটা এক জায়গা থেকে আরেক জায়গাতে আনতে গেলে, এটা যেহেতু পচনশীল জিনিস, তাহলে এটা রক্ষা করবার প্রয়োজন আছে 2, 3, 5 দিন বা আরও বেশি সময়। অথবা ফলও 1 দিন, 2 দিন বা 3 দিন বা আরও ক্ষেত্রে বেশি। ধরা যাক আমাদের অধিকাংশ ফল তো বিদেশ থেকে আসে, সাধারণ কমলা, আপেল, যেগুলি আঙুর, এগুলিও তো রোজার সময় আমাদের খাদ্যের ভিতরে এগুলি চলে আসে, এবং শিশুরা আমাদের সাথে একই সাথে ইফতার করতে বসে। তো এটা তো কখনোই হবে না যে আমার পাতে 2টো কমলা থাকলো, আমার পরিবার আমার সন্তানকে ওইটা দিবে না। না, অবশ্যই আমাদের সংস্কৃতিতে তাকে তো আমরা আরো স্নেহ করি, আমরা আরো ভালোবেসে তাকে, আমাকে যদি 2টো দেওয়া হয়, 4টা ডাবল দেওয়া হয় আর কি। তো এইগুলিও অনেক দূর থেকে আসে, এইগুলি অদ্যবধি ফরমালিন দেওয়া হয়। যদি ফরমালিন দেওয়া না হয়, ফরমালিনের ওই রকম ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রিজারভেটিভস হিসেবে আরও কিছু রাসায়নিক পদার্থ আসছে, আমার মনে হয় যে আর ভীতি না দেখানোই ভালো। আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং আমরা যদি খুব ক্লোজলি রিলেট করি, আমরা অনেক ফল দেখবো যে দীর্ঘদিন আমরা যদি রেখে দেই, তারপরে একই রকম আকৃতিতে একই রকম তাজা রূপ আমরা ফলের ক্ষেত্রে দেখে থাকি। আমার নিজের একটা এক্সপেরিমেন্ট ছিল। একদিন একটা আপেল আমি আমার টেবিলে, অফিসের টেবিলে 28 দিন রেখেছিলাম,
28 দিন অপরিবর্তিত ছিল, একই রকম শেপে ছিল, কোনো একটা সময় সেটাকে শোপিস মনে হয়েছিল। আমরা আপনার যে আলোচনা ছিল, আমরা হয়তো গভীরভাবে সাধারণ দৃষ্টিতে চিন্তা করি না, কিন্তু এগুলো কিন্তু চিন্তা করার দরকার রয়েছে রাষ্ট্রযন্ত্রের। আপনি যেগুলো বলছিলেন যে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু এক একটা সংশ্লিষ্ট জায়গা রয়েছে। আপনি যদি মাছের কথা বলেন, মাছের এই শিল্পটাকে দেখভাল করার জন্য কিন্তু স্পেসিফিক মন্ত্রণালয় রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনও রয়েছে। আমরা যদি ফলের কথা বলি, ইম্পোর্ট এক্সপোর্টকে এই জায়গাগুলোকে মনিটর করার জন্য কিন্তু যেমন লোক আছে, ঠিক একই সঙ্গে বাজার মনিটর করার জন্য দরদামের বাইরে থেকেও আসলেই ঠিক মতো ঠিক মানসম্মত পণ্যটা আসছে কিনা সেটা দেখারও কিন্তু লোক আছে। কিন্তু এই যে আপনি ভেতর থেকে যে জিনিসগুলো বলছেন, আপনি হয়তো এই এরিয়াতে বিশেষজ্ঞ, কিন্তু প্রত্যেক এরিয়াতেই তো কোনো না কোনো লোক আছে, তারা কি তাদের কাজগুলো করছেন না? নাহলে এই জিনিসগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকে? জি, ধন্যবাদ। আমরা এখানে আজকে বসে আলোচনা করছি, আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি যে মুগ্ধ কিভাবে জীবন দিয়েছে, বা উল্টো করে বলি, মুগ্ধকে কিভাবে হত্যা করা হয়েছে, আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, প্রায় 1000 শিশু, হয়তো আমরা পরিসংখ্যান পেয়ে যাব, কিভাবে হত্যা করা হয়েছে। তখন আমাদের সবারই বুক কেঁপে উঠেছিল যে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে, আমরা সেটা দেখছি। দেখুন, এটা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যু, ফলে আমাদের বুক সবারই কেঁপে গিয়েছিল এবং আমাদের সকল সহানুভূতি তাদের সাথে চলে গিয়েছিল। আমি যদি বলি যে প্রকারান্তরে আইডিওলজিক্যাল পার্টটা ছাড়া যে এই মৃত্যু আর মৃত্যুর খুব বেশি পার্থক্য নাই, আমাদের সন্তানকে আমরা দিনে দিনে টিপে টিপে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। তো ওই হত্যা আর শিশু হত্যার ভিতরে কোনো পার্থক্য কিন্তু জ্ঞানত নাই। তাহলে ওই হত্যার জন্য সারা পৃথিবী যেরকম স্পর্শকাতর হলেও এবং রাষ্ট্রযন্ত্র যেমন খুব কঠিনভাবে এই খুনিদেরকে, তারা যত শক্তিশালী হোক না কেন, তার পেছনে যারা মদতদাতা থাকুক না কেন, সেটা রাজনৈতিক শক্তি হোক অথবা বাইরের শক্তি হোক অথবা অন্য কোনো পোশাকধারী কেউই থাকুক, কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না। তাই যদি হয়, আপনার প্রশ্নটাকে আমি ঘুরিয়ে আমি রাষ্ট্রকেই প্রশ্ন করব যে এই রকম স্লো পয়জনিং করা হচ্ছে এবং জ্ঞানত, এবং যেটা আপনি বললেন যে প্রত্যেকটা এক একটা করে পোর্টফোলিও আছে, যে পোলট্রি একজনের, যেটা আপনি বললেন, ফিশারিজ একটা ডিপার্টমেন্টের, ল এনফোর্সিং এজেন্সি একটা ডিপার্টমেন্টের, এই সকল এই যে একটা সমন্বিত এবং এর বাইরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামেও কিন্তু জি। একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও কিন্তু এটা দেখভাল করার একেবারেই সোল দায়িত্ব আছে। জি। তারাও তো এনশিওর করবেন আমাদের প্রত্যেকটা খাদ্যের মান, এবং সেখানে এই রাসায়নিকগুলো যে মিক্স করা আছে সেগুলো একদম গোড়া থেকে কারা কিভাবে করছে, এই পুরো দেশের সবকিছু তো আসলে তাদের নখদর্পণেও আছে। জি, তাদেরই বা রোলটা কি? হ্যাঁ, আমি আপনার সাথে যুক্ত করছি, আপনি সহমত পোষণ করছি। সেটা হলো যে প্রথম কথা, আইন আছে কি নাই। আমি আগেই বলেছি, এটাকে আমি শিশু মৃত্যু মনে করি। তাহলে শিশু মৃত্যু কতটুকু ভয়ঙ্কর এবং তার শাস্তি কতটুকু হওয়া উচিত, এটা খুব আলোচনা আর কোনো অবকাশ নাই। সেই প্রেক্ষাপটে আমাদের দেশে যেটা চলমান যে আইনটি আছে তার ধারে কাছেই নাই। ফলে যে এই কাজটি করে, ভেজালটি মেশায়, সে জ্ঞানত করে, তার যদি ধরাও পড়ে পুরোপুরি প্রামাণিক দলিল সহ, তার অপরাধের মাত্রায় শাস্তিটি যথাযথ না, মানে হালকা শাস্তি। উনি এটা মেধেই না, আমার হোক গা, কদিন পরে সেই শাস্তিটা পেয়ে আবার এসে দ্বিগুণ উৎসাহী করে। এক, দুই হচ্ছে শাস্তি যদি থেকেও থাকে, সেইগুলি প্রয়োগটা খুবই শিথিল। আপনি বলেন, আমরা যদি গত 1 বছরের কাগজটা আমরা পাল্টাই, আমি আপনি সচেতন নাগরিক হিসেবে পত্রিকাটা অন্তত পড়ি, আমরা কজন চোখে দেখেছি, মানে পত্রিকাতে এসছে বা গণমাধ্যমে এসছে, যে খাদ্যে ভেজাল মেশানোর জন্য অমুককে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে আমাদের কিন্তু স্মৃতি বলে না যে খুব নিয়ার পাস্টে আমরা এই শিশু মৃত্যু বা খাদ্যের ভেতর দিয়ে ভেজালের মৃত্যু দিয়ে এর কোনো শাস্তি আমরা দিয়েছি। তাহলে দুটো কথা, একটা প্রযুক্তি বদলাচ্ছে, কিন্তু ওরা অনেক ধূর্ত যারা এই সময়, তারা এক এক সময় এক একটা আবরণ নেয়। সুতরাং এই হালনাগাদ প্রযুক্তিকে তার অপরাধের সাথে সম্পৃক্ত করতে হবে এবং এটাকে প্রয়োগ করবার জন্য ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক যুগোপযোগীভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আরও এই সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্ন আছে। জি। ঔষধের ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে জি। জীবন রক্ষাকারী যে ঔষধ, জি। সেই ঔষধেও ভেজাল আছে, এবং সেই ক্ষেত্রে তো আরও অনেক কিছু করণীয় হয়তো আছে, কিন্তু এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে আমরা একটা বিরতিতেও যেতে চাই, তারপরে ঔষধের ভেজালের কি প্রভাব আছে সেগুলো নিয়ে আপনার কাছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, 18 নিউজে আপনার হ্যাপেনিং পয়েন্টে আছেন। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্টে। ভেজাল খাদ্য চক্রের ফাঁদে আজকের শিশু, এই শিরোনামে আমরা আলোচনা করছি। মেজর ডক্টর খোরশেদ সামাদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে আজকে এই আড্ডায় সামিল হয়েছেন। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। যেমনটা বলছিলাম যে জীবন রক্ষাকারী ঔষধ, সেই ঔষধের ক্ষেত্রেও ভেজালের অনেক ঘটনাগুলো আমরা দেখেছি। আপনি তো ঔষধ বিজ্ঞানী হিসেবেই কাজ করছেন, আপনার কাছে যদি একদম স্পেসিফিক প্রশ্ন করি, আসলে এই যে ঔষধের যে ভেজাল, সেটা আরও অনেক বেশি সেন্সিটিভ, সেক্ষেত্রে করণীয়টা কি, বা এটা দেখভাল করবেন কারা, বিচার কিভাবে হবে এই ধরনের অপরাধের? জি, এটা আমার জন্য একটু আসলে দুধারই প্রশ্ন হয়ে গেল। আমি যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটির প্রশ্নই করলেন, তো নিজের কমিউনিটির আলাপ করাটা একটু স্পর্শকাতর। তবু এটা কমিটমেন্টের জায়গা, এটা একটা গণমাধ্যম। আমি মনে করি যে আপনি আমার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, সেই জন্য আমাকে আনবায়াস হয়ে আমার পরবর্তী প্রজন্মের জন্য সঠিক কথাটি সঠিকভাবে উচ্চারণ করা উচিত। দেখুন, দুটো স্মৃতির কথা আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বছর 20 আগে আমরা প্যারাসিটামল সিরাপের কথা শুনেছিলাম, জি, যে প্যারাসিটামল সিরাপ খেয়ে শিশুর মৃত্যু হয়েছে অনেকগুলি শিশু হাসপাতালে। এবং তাহলে পারে সিরাপ কি ক্ষতিকর, এটা সঙ্গত কারণে প্রশ্ন আসে। তো এখনও তো সিরাপ খাওয়ানো হচ্ছে, তখন খাওয়ানো হচ্ছিল, তার আগে খাওয়ানো হচ্ছিল, তাহলে সিরাপ কি ক্ষতিকর? তা ডাক্তাররা কি জেনে শুনে সিরাপ বানাতে বললেন? বিষয়টি তা না। আমি এটা খুবই টেকনিক্যাল ব্যাপার, আমি একটু সহজ করে বলবার সুযোগ নেই। প্যারাসিটামল ট্যাবলেটকে যদি আমি গলিয়ে শুকনো লিকুইড ফর্মে আনতে চাই, এটা মোটামুটি মুদ্রা কথা, তাহলে পারে যে পানির মতো একটা পদার্থ, তরল একটা পদার্থ দিয়ে গলাতে হবে। সেই পদার্থের যে মূলটা রাসায়নিক পদার্থ, সেটা খুবই এক্সপেন্সিভ। তার বদলে একই রকম কাজ করে, সেটা সহজীয়, খুব অল্প দাম, তার নাম হচ্ছে ডাইইথাইল গ্লাইকল। এই খুনিরা, আমি খুব জ্ঞানত এই শব্দটি ব্যবহার করছি, এই খুনিরা ওই দামি পদার্থের বদলে এই কম দামি ডাইইথাইল গ্লাইকল করলো। এবং এই ডাইইথাইল গ্লাইকল হচ্ছে নেফ্রোটক্সিক। নেফ্রো মানে কিডনির সিনোনিমস, কিডনির আর একটা নাম। টক্সিক মানে ক্ষতিকর বা ধ্বংসকারী, ধ্বংসকারী। ওই যে স্লো পয়জনিং কথাটা বলেছি, এটাও স্লো পয়জনিংয়ের মতো। তো ধরেন একটা সিরাপ, তো একটা বোতল, অনেক ক্ষেত্রে এরকম হয় না, আমার নিস নেফিউ বা আমার সন্তানের জ্বর এরকম যে একটার বদলে দুটো খেতে হয়, বা ঘন ঘন জ্বর আসে, এরকম বিভিন্ন অসুখ আছে। তো যাদের এরকম ঘন ঘন খেতে হতো, অর্থাৎ যারা বেশি পরিমাণে প্যারাসিটামল সিরাপটি নিয়েছেন, ক্ষেত্র বিশেষ একটার ক্ষেত্রেও এই যে ডাইইথাইল গ্লাইকলটা গেল এবং এটা কিডনিকে ড্যামেজ করে দিল। এবং শিশুর যদি ভালো করে, যেন অন্য অর্গ্যানগুলি গঠিতই হয় নাই, তার যদি কিডনিটাই ড্যামেজ হয়ে যায়, তাহলে যে তার মৃত্যু হবে, এটা তো আপনি বুঝতে পারি। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, যে সামান্য কিছু অর্থ প্রাপ্তির লোভে এই কাজটি ঘটানো হয়েছিল। এবং এটা নিয়ে অনেক আমরা সবাই কম বেশি জেনেছি। আর একটি উদাহরণ দেই, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউতে একটি গবেষণা হয়েছিল, এটাও বছর 15 আগে। প্রাণ বাঁচানোর যে অ্যান্টিবায়োটিক, সম্ভবত সেটা সিপ্রোফ্লক্সাসিন কুইনোলন্স গ্রুপের একটা ডাক, আমি টেকনিক্যাল অ্যাভয়েড করে বলার চেষ্টা করছি, তারা যতটুকু পরিমাণ থাকার কথা ওই ঔষধে, ধরা যাক সেটা 1 গ্রাম, তো তার থেকে যদি আটা ময়দা মিশিয়ে 1 গ্রামের বদলে যদি আমি 500 গ্রাম দেই, তাহলে ওই 500 গ্রাম আমার বেঁচে গেল। তাহলে ওরা ওরকম কিছু মিশিয়ে যতটুকু থাকবার কথা, তার থেকে কম দিয়ে ওষুধ বানানো হয়েছে। এখন ফলে 5টা দিন যদি 5টা ইঞ্জেকশন নেওয়া হয়, তারপরের দিন 6ষ্ঠ দিনে এর আরোগ্য হয়ে যাওয়ার কথা ছিল। চিকিৎসকরা দেখলেন যে ওই ভালো ওষুধটি দেওয়ার পরেও 5ম দিনের পর আশানুরূপ ফল হচ্ছে না। এরকম তো হওয়ার কথা না। তো ডক্টররা ভাবলে তো আমাদের জ্ঞানের বোধহয় কোনো সীমাবদ্ধতা আছে, তো আমরা সারা জীবন সাঁচিয়ে গেছি, তা বোধহয় ভুল। তারপর হইচই করে দেখা গেল যে ঔষধটিতে, ওই যে যেটা আমি একটু আগে বলেছি, যতটুকু মূল ওষুধ থাকার কথা ছিল, মাত্রাটা ঠিক যতটুকু থাকার কথা ছিল, তার বদলে ওই অন্যান্য প্লেসিবো টাইপের কোনো কিছু মিশিয়ে দিয়ে করা হয়েছে। চিন্তা করেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। এখন আমার মনে আছে যে এরপরে যখন আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবলাম, যেই সমস্ত ঔষধের সাথে ম্যানুফ্যাকচারাররা জড়িত, তারা এক হয়ে গেল এবং তাদের ভোকাল, তাদের কণ্ঠ এতই বেশি উচ্চারিত যে এটা যেন কোনো অপরাধ না। তারা অযুক্তি, কুযুক্তি, বিভিন্ন ধরনের ডাটা উপস্থাপন করে সত্যর অপলাপ বলবার চেষ্টা করে গেল। তো আমি এখান থেকে খুবই পরিচ্ছন্ন ভাষায় স্ট্রেইট বলতে চাই, ডাক্তাররা কিন্তু বুঝতে পারে না, ডাক্তারের কাজ তো ওষুধ লিখা। এই ঔষধের যে ভেজাল আছে কিনা, এটা কিন্তু আসলে ডাক্তার বুঝতে পারবেন না, সেটাই স্বাভাবিক। ওষুধটা খাচ্ছেন পেশেন্ট, তাহলে ইউজার্স এন্ডে আসলে ফল পাচ্ছে কি পাচ্ছে না, এটা ডাক্তাররা অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন না। কারণ রোগী তো প্রেসক্রিপশন নিয়ে, ধরেন ঢাকাতে এসছে হাসপাতালে, উনি ওষুধ নিয়ে চলে গেছেন টেকনাফে, তাকে তো ফলো আপ করা সম্ভব হচ্ছে না। তাহলে ওনার ফল হচ্ছে না, আরও ক্ষতি হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে তথ্য থাকে না।
এখন আপনার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এই অপরাধ যদি কেউ করে থাকে তাহলে পরে এটা কে মনিটর করবে, যেহেতু টেকনিক্যাল একটা সাইড, এবং এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। এটার জন্য অনেকগুলি প্রতিষ্ঠান আছে। একটি যেটি অত্যন্ত সহজ, DGDA, ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটার অনেকগুলি উইং আছে। আমি সেই না যে আমি বলতে চাচ্ছি যে এটা আসলে প্রচণ্ড শক্তি তাকে দেওয়া আছে, এটা রাষ্ট্র তাকে দিয়েছে। রাষ্ট্র কিন্তু অসীম ক্ষমতা, রাষ্ট্র চাইলে এরকম একটা ঘৃণ্য হত্যার জন্য তারা ব্যাপক শক্তি প্রয়োগ করতে পারে এবং সারা পৃথিবীর মনস্তাত্ত্বিক, নৈতিক এবং সাধারণ মানুষের সমর্থনে আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখন দুই হচ্ছে, আরেকটা উদাহরণ খুবই প্রাসঙ্গিকভাবে দিতে চাই। আমি জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে কঙ্গো মিশনে গিয়েছিলাম। কঙ্গো, সেখানে একটা মানুষ আর একটা মানুষকে খায়, তাহলে কত বর্বর জাতি। সেখানে আমাদের হঠাৎ করে ইচ্ছা হলো, ওখানে সব ফ্রোজেন খাবার আসতো, যে আমরা টাটকা দুধ খাবো, মানে গরুর দুধ খাবো। তো আনা হলো দুধ, তো যিনি আনলেন তাকে আমরা জিজ্ঞেস করলাম, স্বাভাবিকভাবে কি জিজ্ঞেস করি, তোমার দুধটা খাঁটি তো? তো অনেকক্ষণ ধরে মাথা, বডি ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারছি না, মানে দুধের ভেতরে যে অন্য কিছু মেশানো হয়, পানি বা ওই জাতীয় কিছু, এটা সে বুঝতেই পারছে না। মানে সারা জীবনে সে এরকম ঘটনা সে দেখেও নাই, নিজে তো করেই নাই। তাহলে ওই বর্বর জাতি দুধে পানি মেশানোর ব্যাপারটা জানে না। আর আমরা এখানে এই স্যুটটাই পরে এসে আমরা কি করছি, কারণ এই যে যারা করে, দুধে পানি মিশাই না, পানিতে দুধ মিশাই আর কি। তো আমরা এই সমস্ত যারা ওষুধে মেশায় তারা তো শিক্ষিত, তাদেরকে তো এই নলেজটা তার আছে, তার তো উইজডম নাই, তার তো প্রজ্ঞা নাই, তার আছে জ্ঞান, সেটাকে সে অপপ্রয়োগ করছে। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমরা শিশুদের নিয়ে কথা বলার আসলে অনেকগুলো বিষয় ছিল, আমরা হয়তো তাদের ভেজাল খাদ্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু এর সাথে তাদের পুষ্টিহীনতারও বিষয়গুলো রয়েছে। আমরা জানি যে অর্থনৈতিকভাবে যেহেতু আমরা অনেক বেশি সমৃদ্ধ নয়, আমাদের অনেক শিশুই কিন্তু অপুষ্টিতে ভুগে, কারণ তারা আসলে পুষ্টিকর খাবারটা গ্রহণ করার মতো তাদের অর্থের আসলে সংকট রয়েছে। আমরা যদি সামগ্রিকভাবে এই যে খাদ্য ম্যানেজমেন্ট বা ফুড ম্যানেজমেন্ট ফর দ্য কিডস, এটাকে যদি আমরা আমলে নেই, তাহলে আসলে রাষ্ট্র তাদের জন্য কি করা আছে, যদি স্বল্প সময়ের মধ্যে আপনি একটু বলতে পারেন। জি, এটা আসলে স্বল্প সময়ের উত্তর না, তারপর আমি চেষ্টা করব। দুটো হচ্ছে যে অপুষ্টি কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণে না, এটা অজ্ঞানতার কারণে হয়। আমি ধরি যে সক্ষম যারা পিতা, যারা ফলমূল কিনতে পারেন বা ভালো খাদ্য কিনতে পারেন, তাদের সন্তানদের ব্যাপক পরিমাণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলি খাওয়ার একটা প্রবণতা আছে। এগুলি খেয়েই তারা ক্ষুধা নিবৃত্ত করে, এবং এগুলির ভিতরে প্রচুর পরিমাণ চর্বি, চিনি, মিষ্টি, অস্বাস্থ্যকর জিনিস দ্বারা ভর্তি, এবং এগুলো থেকে স্থূলতা হয়, সেটাও কিন্তু এক ধরনের পুষ্টিহীনতা। তাহলে পরে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তাকে প্রচলিত অর্থে যেটা সুস্থ খাবার দেওয়া হয় সেটা তাকে ভালো খাবার, পুষ্টিকর খাবার দেওয়া হয়। এবার আসলে আমাদের যারা আন্ডার প্রিভিলেজ, যাদেরকে আমরা ওইভাবে এখনও আনতে পারি নাই, এই খাবারটির কারণে বাচ্চা কিন্তু খর্বাকায় হচ্ছে, কৃষকায় হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, অথবা লম্বায় বড় হচ্ছে না। তাদেরকে আমরা কিছুদিনের জন্য এটা ভেবে দেখতে পারি যে আমরা তো এই ইফতারে অনেকে আমার খাবার দিচ্ছি, ইফতারের খাবারের ভিতরে ছোলা, ভাজা এগুলি তো আমরা দেই, তার পরিবর্তে কিচ্ছু না, শুধুমাত্র ডাল আর চাল দিয়ে যেটা খিচুড়ি হয়, তার সাথে তেল দিলে একটা ফর্টিফাইড ফুড বানানো যায়। এরকম আমরা সময় নিয়ে আরও কিছু ফর্টিফাইড ফুড বলবো। এই ফর্টিফাইড ফুড দিলে পারে অনেকটাই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা পূরণ হবে। মানে প্রপার একটা ফুড ম্যানেজমেন্টের কথা যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে স্বল্প ব্যয়ে আসলে কার্যকরী যে খাবারটি সেটি আসলে আমরা তৈরি করতে পারি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে এইসব বিষয়গুলো নিয়ে আবারও নতুন করে আপনার সাথে কথা হবে অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলী সর্বোপরি দর্শকদের ধন্যবাদ জানাই। দর্শক, আমরা অবশ্য ভেজাল থেকে দূরে থাকতে চাই। অবশ্যই আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের পরিপূর্ণ ব্যবহার করে আমরা এগিয়ে যাব। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা ফিরে আসবো। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।